রাতে হয়তো বৃষ্টি হয়েছে, তাই আজকের সকালটা একটু বেশি শীতল। সূর্য তার নিস্পৃহ রশ্মি দিয়ে দ্যুতি ছড়াচ্ছে পৃথিবীর বুকে। ভেজা মাটি, সোদা গন্ধ নাসানটের ভেতর দিয়ে সুরসুর করে প্রবেশ করছে। রাস্তার এক পাশে ঝিমিয়ে পড়ে আছে কিছু গাছের ডাল, যা গতকাল রাতের বাতাসের তাণ্ডবে ভেঙে পড়েছে। রাস্তার দুপাশে 4টি কুকুর অলস ভঙ্গিতে শুয়ে ঝিমিয়ে পড়া চোখে ইশরাতের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মানুষের যাওয়া আসার শব্দ শুনলে বুঝে না চোখ খুলে দেখছে রাস্তায় চলাচলকৃত মানুষ, সাথে মৃদুস্বরে নিজেদের তথাকথিত ভাষায় ডেকে উঠছে। ইশরাত আলগোছে কুকুরগুলোর পাশ কাটিয়ে গেল। যেতে যেতে হাতে থাকা বিস্কিটের প্যাকেট থেকে 4 টুকরো ছুঁড়ে দিল বিস্কিট কুকুরগুলোর উদ্দেশ্যে। আনমনে যখন হেঁটে যাচ্ছিল সামনের দিকে, একটা কুচকুচে কালো রঙের কুকুর ভোঁ করে ইশরাতের পাশ কেটে চলে গেল। আকস্মিক কুকুরকে দেখে ইশরাত ভয়ে তাড়াহুড়ো করে বাঁ পাশে সরে যেতেই ধাক্কা লাগলো শক্তপোক্ত পুরুষালী বুকে। সুরসুর করে নাকে প্রবেশ করলো ম্যানলি পারফিউমের কড়া গন্ধ। হঠাৎ করে ধাক্কা লাগায় একটু জোরে আঘাত লাগলো নাক ও কপালে। ইশরাত বিরক্ত ভঙ্গিতে নিজের হাত তুলে কপালে স্পর্শ করলো, তারপর নাকে হাত বোলাতে বোলাতে উপরে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো ককবর্ণের চোখের সাথে, যা আসলে কালো নাকি ব্রাউন ঠিক বোঝা গেল না। সূর্যের হালকা দৃপ্তি সুঠাম দেহের জাইন এক চোখে পড়ায় এক চোখে দেখতে কিছুটা বাদামি দেখাচ্ছে, আর অন্যটি কালো বর্ণের। সুদীর্ঘ পুরুষালী জাইনের শরীরের কাছে ইশরাতের শরীর একটু ছোট বলে মনে হলো। ইশরাত বিরক্তি প্রকাশ করতে গিয়েও থেমে গেল। দোষ তো তার। চোখ উপরে তুলে হাঁটায় তো ধাক্কা লাগলো বেচারির সাথে। তাই কথা না বাড়িয়ে এক হাতের তালুন দিয়ে নাক মাসাজ করে ধীরে সুস্থে সরে আসতে নিবে চুলের শক্ত টান অনুভব হলো। আবারও সরে আসার চেষ্টা করতেই এবার একটু বেশি ব্যথা পেল। চোখ মুচ খিচে নিল মেয়েটা। মুখ দিয়ে বের হয়ে আসলো এলোমেলো ব্যথাতুর শব্দ। ব্যথায় মুখ নীলবর্ণ ধারণ করেছে। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে সে। ততক্ষণে চোখে জমা হয়েছে একগুচ্ছ পানি, অতিরিক্ত ব্যথা পাওয়ার দরুন। ইশরাত চোখ তুলে আবার উপরে তাকায়, চোখাচোখি হয় জাইনের সাথে। জাইন তখন ইশরাতের দিকে চোখ সরায় না, স্থির চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। দূরে এক বাসার দুতলার বারান্দা থেকে গিটারের শব্দ ভেসে আসছে, তার সাথে ম্যানলি কোল্ড গলায় দুটো গানের লাইন ভেসে আসলো। ইশরাত ঠোঁট টিপে জাইনের বোতাম থেকে নিজের চুলগুলো আলগোছে ছড়িয়ে আনার চেষ্টা করে। তখনই জাইনের গম্ভীর গলার বলা কথা শুনে বোতাম থেকে চুল ছেড়ানো হাত থেমে গেল। জাইন বলছে, দেখা শেষ আমাকে? ইশরাত জাইনের কথার মানে বুঝল না, তাই নিজের বাদামি বর্ণের চোখের মনি উপরে তুলে। সূর্যের রশ্মি ইশরাতের চোখের দিকে সরাসরি পতিত হওয়ায় বাদামি বর্ণের চোখ দুটো আলোর উপস্থিতিতে জ্বলজ্বল করে ওঠে। মাথা দুপাশে নাড়িয়ে ভ্রু কুঞ্চিত করে জানতে চায়, এর মানে কি? জাইন ইশরাতের কথার উত্তর না দিয়ে নিজের হাত দ্বারা ইশরাতের হাত সরিয়ে দেয় নরম ভঙ্গিতে। ইশরাতের কাছে মনে হলো এই ব্যাগটা তাকে এমনভাবে স্পর্শ করছে যাতে তার হাত একটু জোর প্রয়োগ করে সরালে সে ব্যথা পাবে। অবাক চোখে হাঁ করে যখন সে জাইনের দিকে তাকিয়ে, জাইন তখন নিজের শার্টের বোতাম থেকে যত্ন সহকারে ইশরাতের চুল ছাড়াতে ব্যস্ত। অনেকক্ষণ কাটার পর যখন ইশরাত দেখলো এখনও জাইন চুল ছাড়াচ্ছে, সে এবার হাত দিয়ে চুল টেনে ছিঁড়ে নিয়ে আসতে চাইল বোতাম থেকে। চুলের টান দেওয়ার আগেই জাইন মৃদু ধমক দিল। গম্ভীর গলা ইশরাতকে জিজ্ঞেস করলো, কম বয়সে টাকলা হওয়ার শখ জেগেছে ইশরাত আপনার? ইশরাত চোখে সরু করে নেয়, দাঁত খিঁচে নিয়ে বলে, আপনার কোনো সমস্যা আমার শখ জাগলে? জাইন নিজের গ্রীবা বাঁকিয়ে ইশরাতের কাছাকাছি আসে, ঠোঁট কামড়ে বলে ওঠে, সব সমস্যা তো আমারই। ইশরাত ভুরু বাঁকালো, সামান্য উপরের দিকে তুলে জিজ্ঞেস করলো, কেন? আপনার কেন সমস্যা হবে? জাইন ইশরাতের চুল শার্টের বোতাম থেকে আলগোছে ছাড়িয়ে নিয়ে দূরত্ব বাড়িয়ে নেয় নিজেদের মধ্যে। তর্জনী আঙুল দিয়ে ইশরাতের কপালে টোকা দিয়ে বলে, তা আমি আপনাকে বলতে বাধ্য নই ইশরাত। ইশরাত জাইনের দিকে সরু দৃষ্টিতে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে, উল্টো ফিরে হাঁটা ধরল। ফিরোজা কালার ওড়না বা হাতে মাথায় টেনে তুলে চোখ নিচের দিকে নামিয়ে বড় বড় পা ফেলে চলে গেল জাইনের দৃষ্টি সীমানার বাহিরে। জাইন পিছনে দাঁড়িয়ে শুধু দেখলো, চুপচাপ ইশরাতের হেঁটে যাওয়া, হাত দিয়ে টেনে মাথায় ওড়না তোলা চুলগুলো হাঁটতে হাঁটতে বারংবার কানের পিছনে গুজে খুবই সূক্ষ্ম চোখে অবলোকন করলো তা, যা জাইনের সামনে থেকে ইশরাতের অদৃশ্য হওয়ার আগ পর্যন্ত চলল। ইশরাত চলে যাওয়ার পরও একই পথে চেয়ে রইল জাইন। বিড়বিড় করে আওড়ালো,
আপনার প্রতি অনুভূত টানটা আসলেই ম্যাজিক্যাল। ১,৪৭,৫৭০ বর্গমাইলের এই মানচিত্রে ৩৭৫ কোটি ১০,০৭,০০০ রমণীদের মধ্যে আমার কেবল আপনার জন্য মনের টান অনুভব হয়। এর চেয়ে অদ্ভুত আর কী হতে পারে? জাইনের ঠোঁটের পাশ ঘেঁষে বয়ে যায় ক্ষীণ হাসির রেশ। বিড়বিড় করে বলে ওঠে নিজেকে, অফকোর্স নট, এটা রহস্যময় নয়। নিজাম শিকদার গত আধা ঘন্টা যাবৎ বেতের সোফার উপর লাফ ঝাঁপ দিচ্ছেন, কিন্তু এত লাফ ঝাঁপ দেওয়ার পর আজও তিনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেলেন না। বেজার মুখ বানিয়ে যখন নেমে আসলেন সোফার উপর থেকে, তখন চোখ পড়ল সৈয়দ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা সুফি খাতুনকে, যিনি কোনো প্রকার পলক না ফেলে কর্মর দৃষ্টিতে তাকিয়ে আছেন নিজাম শিকদারের দিকে। নিজাম শিকদার বুঝে উঠতে পারলেন না সুফি খাতুনের এরূপ দৃষ্টির মানে। তাই এই ভদ্রমহিলার দৃষ্টি কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মাথা নিচু করে ফিরে গেলেন নিজ বাসার ভিতর। গুনে গুনে ৩০ সেকেন্ড পার হওয়ার সাথে সাথে স্লাইডিং দরজায় ছোট একটা অংশ দিয়ে বাহিরের অবস্থা অবলম্বন করতে চাইলেন। তার আগেই সুফি খাতুনের সাথে চোখাচোখি হলো নিজাম শিকদারের। এবার সত্যি লজ্জা পেয়ে গেলেন নিজাম শিকদার। লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ নিয়ে ফিরে গেলেন ভিতরে। সুফি খাতুন কিছুক্ষণ তেরছা চোখ চেয়ে থেকে হাঁটা ধরলেন নাসির মঞ্জিলের দিকে। আজ একটা হ্যাস্তন্যস্ত করে ছাড়বেন এই নিজাম শিকদারের। তিনি কিছু বুঝতে চান না, আরে সবই বুঝেন এই সুফি খাতুন। আজ যদি সে এই রঙ্গলীলার অন্তিম না করে ছাড়ে, তাহলে নিজের নাম পাল্টে দেবে সে। সুফি খাতুন ধীর মনোবল নিয়ে এগিয়ে গেলেন নাসির মঞ্জিলের দিকে। কলিং বেলে চাপ দিতেই মনে পড়ল নুসরাতের কথা। তখনই আবার নিজের ভাবনা পাল্টে সৈয়দ বাড়ির দিকে ফিরে যেতে চাইলেন। তার আগেই মাথায় আসলো, আর এই বেয়াদব মেয়ে তো এখন ব্রাহ্মণবাড়িয়া না ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে, তাহলে আজ আর এই বেয়াদবটার মুখ দেখা লাগতে হবে না। আর নাজমিন আর নাসিরকেও ভালো করে কানপট্টি দেওয়া যাবে। ওই বেয়াদব বাড়িতে থাকলেই তাকে ক্যামেরা দেখি গেট খুলতো না। আজ আরাম করে বসে নাসিরের সাথে আলোচনা করা যাবে। সুফি খাতুন নুসরাতকে একপাশে ধীরে ধীরে মনে করতে লাগলেন গত দুদিনের কথা। যখন তিনি বারান্দা, রাস্তা, ছাদে, এমনকি রুমে দাঁড়িয়েছিলেন, তখন দেখেছিলেন নিজাম শিকদারের সাথে ইশরাত হে হে হা হি হি করে হেসে কথা বলছে। তিনি জানেন কি? সুফি খাতুন শিওর এই ব্যাটার নিজাম আর নাসিরের বড় মেয়ের মধ্যে একটা প্রণয়লীলার সম্পর্ক চলছে। না হলে সকাল বিকাল রাতে ওই ব্যাটার নিজামকে দেখে ইশরাত এর দাঁত বের করে কেন হাসবে? নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। আর আজ এই সম্পর্কে শেষ পরিণতি বের করে পেছন ছাড়বেন এই সুফি খাতুন। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে জোরে জোরে একসাথে অনেকবার কলিং বেলে চাপ প্রয়োগ করলেন। তখনই গেট খুলে গেল না। এর কিয়ৎকাল সময় অতিবাহিত হওয়ার পর ঠুস করে শব্দ হলেও গেটের লক খোলার। সুফি খাতুন গেট খোলার সাথে সাথে দ্রুত পায়ে নাসির মঞ্জিলের ভিতর প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার আগে সন্তর্পণে চোরা চোখে চেয়ে নিলেন শিকদার বাড়ির দিকে। আর তিনি যা ভেবেছেন তা একদম মিলে গেল। নিজাম শিকদার লুকিয়ে লুকিয়ে এই দিকে তাকিয়েছেন। সুফি খাতুন নিজেকে বাহবা দিলেন, নিজের মনে গুণগান করলেন, বাহ সুফি বাহ, তোর বুদ্ধির জবাব নেই, যা ভেবেছিলি তাই বের হয়ে আসলো। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন নাসির সাহেব। চোখে নিচের লাল খয়েরি কালার মিশেলে ছোট লেন্সের চশমা, হাতে কিছু কাগজপত্র, হয়তোবা সৈয়দ চয়েসের কাগজপত্রগুলো। পাশেই হিসাবের খাতা রাখা। সচরাচর হিসাব নিকাশের কাজ ইশরাত করে। আজ ইশরাত বাহিরে থাকায় নাসির সাহেবকে বসতে হয়েছে হিসাবের খাতা নিয়ে। কাগজপত্রে চোখ বোলাতে বোলাতে নাসির সাহেব ডাক ছুড়ে দিলেন নাজমিন বেগমের দিকে। নাজমিন বেগমের প্রত্যুত্তর তৎক্ষণাৎ ভেসে আসলো জি বলে কিচেন থেকে। নাসির সাহেব অত্যন্ত রাশভারী গলায় বললেন, এক কাপ চা দাও তো নাজমিন। নাজমিন বেগম কিচেনে কাজ করতে করতে তাড়াহুড়ো গলায় বললেন, দিচ্ছি, অপেক্ষা করুন, আগে মায়ের টিফিনটা রেডি করে নেই। নাজমিন বেগম কথা শেষ হতেই বাড়িতে আবার শুনছেন নীরবতা নেমে আসলো। কাগজপত্রে অলস ভঙ্গিতে সেন্টার টেবিলে রেখে চোখ বন্ধ করে নিলেন নাসির সাহেব। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন নাজমিন বেগমকে, কবে আসবে নুসরাত? গতকাল রাতে কল দিয়ে বলল আরও 2 দিন থাকবে নাকি। এখনও তার পুরো ঘোরাঘুরি শেষ হয়নি। নাজমিন বেগম কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন। বাড়িতে মেয়েগুলো ছাড়া একদম নীরব থাকে। ঈশা তো প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। যদি ইচ্ছে হয় তার সাথে হঠাৎ হঠাৎ 2-1টা কথা বলে, গল্প করে, কিন্তু নুসরাত মুখ থেকে কথা সরে না। ফালতু জিনিস নিয়ে বকবক করতে থাকে সারাদিন এই মেয়েটার। যখন থেকে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে এক প্রকার মৃত বাড়ির মতো হয়ে পড়েছে। সোফার উপর থেকে মোবাইল তুলে নিয়ে সময় দেখলেন নাসির সাহেব। 12টা বেজে 40 মিনিট। কল লিস্টে ঢুকতেই সবার আগে চোখে পড়ল নুসরাতের নাম্বার। সেদিক থেকে চোখ সরিয়ে নিলেন, আম্মু লেখা নাম্বারে কল দিলেন।
2-3 বার রিং হওয়ার পরপরই ওপাশ থেকে ইশরাতের নরম গলার স্বর ভেসে আসলো, হ্যালো আব্বু। ইশরাত নিজের কথা শেষ করার আগেই নাসির সাহেব নিজের কথা ঢুকিয়ে দিলেন। অত্যন্ত গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন ইশরাতের নিকট, কখন বাড়িতে আসবে, তোমাকে নিতে আসবো? ফোনের অপাশ থেকে ইশরাতের মৃদু হাসির শব্দ ভেসে আসলো। ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করছে। জি না আব্বু, আমি প্রায় চলে এসেছি, আপনাকে আসতে হবে না। নাসির সাহেব ও বলে ফোন রেখে দিলেন। হাতের ফোন রাখার আগে ওয়ালপেপারের দিকে তাকিয়ে ঠোঁটে ফুটে উঠল ঈষৎ হাসি। ওয়ালপেপারে লেগে আছে নুসরাত আর ইশরাতের হাসি হাসি মুখের ছবি। নাসির সাহেব মেয়েদের ছবির উপর হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করে আওড়ালেন, আমার আব্বা, আমার আম্মা। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। সামনের দিকে তাকাতেই ক্যামেরার মধ্যে দেখলেন সুফি খাতুন দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। ইচ্ছে করলো না গেট খুলে দেওয়ার। তারপর না চাইতে অনীহা নিয়ে সোফা থেকে উঠে গিয়ে গেট খুলে দিলেন নাসির সাহেব। ততক্ষণে হতদন্ত পায়ে এসে ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করেছিলেন সুফি খাতুন। নাজমিন বেগম কিচেন থেকে উঁকি দিতেই চোখে ভাসল ভদ্রমহিলার অবয়ব। আর এতক্ষণে ঠান্ডা থাকা মেজাজ এক নিমিষে খিচে গেল নাজমিন বেগমের। এই মহিলা এবারও নির্ঘাত কোনো অর্ধবয়স্ক নয়তো বৃদ্ধ লোকের বিয়ের সম্বন্ধ নিয়ে এসে হাজির হয়েছেন ইশরাতের জন্য নাসির সাহেবের কাছে। এটা নাজমিন বেগম হলপ করতে পারলেন। দাঁতে দাঁত চেপে নিজের কাজ করতে লাগলেন। হাত পা এখানে হলেও নাজমিন বেগমের কান ও মন দুটোই ড্রয়িং রুমের দিকে। কান খাড়া করে রাখলেন সুফি খাতুনের কথা শোনার জন্য। কোনো কথা তো কানে আসলো না, উল্টো নাসির সাহেব আর একটা আবদার জুড়ে দিলেন, ফুপির জন্য পকোড়া, সিঙ্গারা, সমোসা, আলুর চপ, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসো নাজমিন, আর পারলে সাথে 2 কাপ চাও দাও। নাজমিন বেগমের মুখ ফ্যাকাশে বর্ণের হয়ে গেল। রাগে নাক কান মুখ লাল করে শক্ত হাতে শব্দ তুলে কাজ করতে লাগলেন। নাসির সাহেব এত উচ্চ শব্দের উৎপত্তি দেখে 1 সেকেন্ডে বুঝে গেলেন আজ তার গিন্নি বেজায় চটেছেন। তাই নিজেও চোখ মুখ অন্ধকার করে বসে রইলেন সোফার উপর। সুফি খাতুন নিজের কণ্ঠ নিচে নামিয়ে অত্যাধিক সতর্কতার সহিত নিজের কথা শুরু করলেন। এক প্রকার বলা যায় ইমোশনাল ব্ল্যাকমেল। তার কথা শুরু হলো এভাবে, শোন নাসির, তুই 2 মেয়ের বাপ। আল্লাহ তোকে ছেলে দেয় নাই কেন জানিস? তুই আমার কথা না শুনে এই নাজমিনরে বিয়ে করেছিস বলে। নাসির সাহেব মুখ শক্ত করে নিলেন, রাগী কণ্ঠে বললেন, আল্লাহ আমায় ছেলে দেয় নাই তাতে আমার কোনো আফসোস নেই, তাহলে তোমার এত মাথা ব্যথা কেন ফুপি? আমার 2 মেয়ে আমার জন্য লাকি। ওদের জন্মের পর আমার ব্যবসার অগ্রগতি করেছে, আর তুমি তাদের মাকে বলছো? নাসির সাহেব বিরক্তিতে পরবর্তী কথা মুখে আনতে পারলেন না। মুখ চোখ পাল্টে নিলেন। সুফি খাতুন বললেন, আরে তুই চ্যাত করে উঠতেছিস কেন? আমি বলতে চাইছি যে দেখ, তুই তোর মেয়েগুলোর বিয়ে দিয়ে দিলে তো এরা নিজেদের বাড়ি চলে যাবে, সাথে মোটা অঙ্কের যৌতুক দিতে। আবারও নাসির সাহেব সুফি খাতুনের কথা কেটে নিলেন। এক আঙুল তুলে বললেন, অন্যের বাড়ি যাবে কেন? আমার মেয়েদের আমি রেখে দিব আমার কাছে, আর অত্যাধিক প্রয়োজন হলে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখবো। সুফি খাতুন মনে মনে শয়তানি হাসি দিলেন। ঝটফট বললেন, আর ছেলে যদি ঘর জামাই হতে না চায়? নাসির সাহেবের কাছে এই প্রশ্নের উত্তরও আছে। তিনি উত্তর দিলেন, বাড়ির আশেপাশে বিয়ে দিব। সুফি খাতুনের মুখ চোখে খুশির ঝিলিক ফুটে উঠল। ক্ষীণ হাসি ঠোঁটে রেখে বললেন, এই তো লাইনে আসিস তুই। আমি আশপাশ থেকে ছেলে পছন্দ করছি তোর মেয়ের জন্য। যেমন তাগড়া শরীর, তেমন লম্বা উঁচু টকবকে যুবক ছেলেটা, আর সাথে বিত্তবান। ইশরাত রাজ করবে রাজ। বাড়িতে মানুষ নেই বললেই চলে, একেবারে ছোট্ট ফ্যামিলি। আর লোকটার জিম করা বডি ফিটনেস দেখলে তুই নিজেই লোকটার প্রেমে পড়ে যাবি। প্রতিদিন সকাল বিকাল রাতে ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে লাফঝাপ মেরে জিম করে, আর রোজ সকাল বিকেল পার্কে হাঁটতেও যায়। বুঝতে পারছিস ছেলেটার ফিটনেসের ব্যাপারে কতটা সতর্ক? নাসির সাহেব মনপুত গলায় জানতে চাইলেন, ছেলের বয়স কত? সুফি খাতুন 2 হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বললেন, আরে বয়সও একদম কম। তুই শোন আমার কথা, লোকটা ইশরাতের সাথে দারুণ মানাবে। তুই লোকটাকে দেখলে তোর মুখ হা হয়ে যাবে। কিন্তু ছেলেটার নাম কি, কাজ কি করেন? সুফি খাতুন হাত দিয়ে ধীরে ধীরে কথা বললেন, নিচু স্বরে বললেন, আজ বিকেলে যখন ছেলেটা পার্কে হাঁটতে যাবে তখন তুই আর আমি দুজনে গিয়ে ছেলেটার সম্পর্কে সব জেনে আসব। তাদের কথা শেষ হতেই নাজমিন বেগম ট্রে করে নাস্তা এনে রাখলেন সেন্টার টেবিলে। তীক্ষ্ণ চোখ সুফি খাতুনের দিকে বুলিয়ে বললেন, আমাকে দেখে মুখ বন্ধ করে নিলেন কেন ফুফি? বিশেষ কোনো আলাপ চলছিল নাকি আমার বিষয়ে? সুফি খাতুন মনে মনে ভেঙচি কাটলেন নাজমিন বেগমকে। মুখে মেখে হাসি ঝুলিয়ে আমতা আমতা করে বললেন, কই কিছু না তো নাজমিন, আর তোমাকে দেখি কেন বা আমরা কথা বলা বন্ধ করবো, হা হা। রেস্টুরেন্টের টেবিলের উপর নিজের এক হাতে থাকা
সেনেলের ব্যাগ ছুঁড়ে মারল নুসরাত। রাগে তার শরীর দপদপ করে জ্বলছে। কত বড় সাহস! তাকে এই নুসরাতকে নিয়ে টিচ করে ওসব 18-19 বছরের চ্যাংড়া পোলাপান। রাগে চেয়ারের উপর দুপা তুলে হাঁটুর উপর মুখ রেখে বসে থাকে সে। তখনই একটা স্টাফ এসে নুসরাতের উদ্দেশ্যে বলে, ম্যাম, পা নামিয়ে বসেন, এখানে একটু পর একজন রাজনৈতিক নেতা আসবেন। নুসরাতের খিচে থাকে এতক্ষণের মেজাজ এই স্টাফ এসে আরও খিচিয়ে দিল। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে উঠল, তো এবারটা রাজনৈতিক নেতা কি আমার সম্বন্ধ দেখতে আসছে যে আমি পা নামিয়ে বসবো? এসব বালের নেতার কাজ এখানে কি? আর মানব সেবা না করে রেস্টুরেন্টে কি করতে আসছে? স্টাফ বাকরুদ্ধ হয়ে গেল। চোখ গোল গোল করে নুসরাতের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ছেলে স্টাফটির এমন হাঁ করে তাকিয়ে থাকা নুসরাতের ঠোঁটে জোর করে হাসি এনে ঠোঁট চোখা করে ন্যাকা কণ্ঠে বললেন, ও, আপনারও কি এখন আমাকে পছন্দ হয়েছে? আপনিও কি আমার বাসায় সম্বন্ধ পাঠাতে চাইছেন? এর পরপরই রাগী কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? আমার মুখে কি মদি লাগানো নাকি ফুল ফুটেছে যে হাঁ করে তাকিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছেন? যান, আপনার নেতা ফেতা আসছেন, ওনাকে গিয়ে স্বাগত জানান। স্টাফ নড়তে ভুলে গেল। স্টাফকে সরতে না দেখে নুসরাত 2 হাত মুখের সামনে রেখে জোর করে বলে, দয়া করে আপনার এই তোবরা নিয়ে এখান থেকে সরেন ভাই, যান নিজের কাজ করেন। স্টাফ মুখ কালো করে চলে গেল। এর মধ্যে সৌরভী বলে উঠল, তুই বেচারার উপর নিজের রাগ দেখাচ্ছিস কেন? বেচারা কি করেছে তোর সাথে? শুধু বলেছে পা নামিয়ে বসার জন্য, আর তুই কত কি শুনিয়ে দিলি। আর এত রাগের কিছুই নেই নুসরাত, তুই ছেলেগুলোকে ইচ্ছে মতো তোর ওই মোটা ব্যাগ। নুসরাত ব্যাগ হাতে নিতে গিয়ে সৌরভীর বেগ পোহাতে হলো। তীক্ষ্ণ চোখে ব্যাগের দিকে তাকিয়ে থেকে রগরগে কণ্ঠে বলল, এই মটকা ব্যাগ দিয়ে ছেলেগুলোকে পিটিয়ে এসেছিস, তারপর এত রাগ দেখানো কি জায়েজ? একদম জায়েজ না। নুসরাত দণ্ড কপাটি ঠোঁটের নিচে চেপে হিসিয়ে বলল, তো বলবে কেন পা নামিয়ে বসার জন্য? ওই বাটা বালের নেতা কি আমায় দেখতে আসছে নাকি আমার হ্যাঙ্গা করতে আসছে যে আমি পা নামিয়ে সুশীলা নির্মল নিষ্পাপ হয়ে বসবো? প্রয়োজন হলে টেবিলের উপর আমি আমার ঠ্যাং তুলে বসে থাকবো। আর ওই নেতার যদি সমস্যা হয় তাহলে মুখের উপর আমার ঠ্যাং তুলে রাখবো। নুসরাত দম নিল একটু, শ্বাস ফেলে বলল, আমি যেমন আমি সেরকম বসবো। এতে কারোর সমস্যা হলে সে এখান থেকে যেতে পারে। আমি বলিনি আমার সামনে এসে হি হা হু বলে আমার ভুল দেখিয়ে দেওয়ার কথা। নুসরাত নিজের মুখের বিকৃতি ঘটিয়ে সৌরভীর মতো করল। সৌরভীর চোখ পাকিয়ে তেজি কণ্ঠে বলল, নুসরাত, তুই এবার লিমিট ক্রস করছিস। সৌরভী কণ্ঠ নিচে নামিয়ে কর্মর করে বলল, আর ওই বেটা নেতা তোর গালি শুনতেছে তোর পিছনে দাঁড়িয়ে। নুসরাত নিজের ভেতরে দপদপ করে রাগগুলো নিজের ভিতর চাপা দিয়ে বলল, আমি কখন লিমিটের ভিতর ছিলাম সৌরভী আপা? আর যা যা শোনার শুনুক, আমি বলবো তো। পিছনে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরা লোকটা নিষ্প্রাণ চোখে নুসরাতের দিকে তাকিয়ে কোনার দিকে এক সিটে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, ইন্টারেস্টিং। অতঃপর নিজের পাশে দাঁড়ানো একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, খোঁজ নাও মেটার। ছেলেটা মৃদু স্বরে বলে উঠল, জি ভাই। নুসরাত রাগ আর বিরক্তি নিয়ে পাগলের মতো দাঁত কালাচ্ছে। এবার সৌরভী রয়েছে জিজ্ঞেস করলো, তোর ব্যাগের ভিতর কি? নুসরাত নিরুদ্বেগ, তার ভিতর কোনো প্রকার উদ্বেগ স্পৃহা দেখা গেল না প্রশ্নের উত্তর দেওয়ার। সৌরভী নুসরাতের মনোভাবে টের পেতেই বলল, একদম এড়িয়ে যাবি না আমার প্রশ্ন। নুসরাত নির্লিপ্ত কণ্ঠে বলল, তুই যা বুঝেছিস ওটাই ব্যাগে। সৌরভী নিজের হাত দিয়ে ঠোঁট চেপে ধরে নুসরাতকে চোখ বড় বড় করে অবলোকন করে প্রশস্ত চোখে তাকিয়ে সতর্ক গলায় নুসরাতের শোনার মতো করে চেঁচায়, কুত্তি, তুই কি করেছিস? তুই পাথর দিয়ে পিটিয়ে এসেছিস ছেলেগুলোকে, আর তারপরও এত রাগ করছিস? এজন্য তো বলি ছেলেগুলোর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তুই ব্যাগে পাথর রাখছিস কখন? নুসরাত নির্বিকার কণ্ঠে প্রশ্নের উত্তর দেয়। উত্তর নেই দ্বিধা, নেই কোনো অনুশোচনা। বাড়ি থেকে আসার সময় বাগান থেকে তুলে নিয়ে এসেছি। আমার সিক্স সেন্স আমাকে হুঁশিয়ারি করেছিল বাড়িতে থাকতেই এরকম বাচ্চা লাফাঙ্গা পোলাপান দু একটার সাথে দেখা হবে এখানে এসে। তাই তুই পাথর দিয়ে পিটাবি? আর বারবার যে বাচ্চা বলছিস, ওই ছেলেগুলোর বয়স 18-19 হবেই। নুসরাত টেবিলের উপর দুপা তুলতে তুলতে আবার নামিয়ে নিল। সৌরভীর মোটা মোটা করে পাকানো চোখ দেখে কর্কশ কণ্ঠে বলে, তো ওই ছেলেপেলেগুলোতে বাচ্চাই? তোর বয়স কত যে ওদের বাচ্চা বলছিস? সৌরভীর নিরেট কণ্ঠে জানতে চায়। নুসরাত কপালে ভাঁজ ফেলে গর্বের সাথে বুক ফুলিয়ে বীরের মতো করে বলে, আমার বয়স 19। তাহলে তুইও তো বাচ্চা। সৌরভীর এমন কথায় নুসরাতের মুখ বন্ধ হয়ে যায়। নুসরাতকে কথা বলতে না দেখে সৌরভী একটু হাসবে, তার আগে নুসরাত বলে ওঠে, ওইগুলো বাচ্চা পোলাপান, আর আমি নুসরাত একজন 19 বছর বয়সী বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক কন্যা।
সৌরভী শব্দ করে শ্বাস ফেললো। হতবিম্বল চেহারা বানিয়ে আড়ষ্ট গলায় বলল, কথার বেলায় কেউ তোকে হারাতে পারবে না নুসরাত, তুই একটা চিজ। নুসরাত পা নামিয়ে বসায় আরেকজন স্টাফ আসলো নুসরাতের দিকে। এসে মৃদু কণ্ঠে অত্যন্ত বিনয়ের সাথে কিছু বলার পূর্বেই নুসরাত নিজের মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, ভাইয়া, ওই ভাইয়াকে একটা সরি বলে দেবেন। আসলে আমি এভাবে রিয়্যাক্ট করতে চাইনি, কিন্তু কীভাবে কি হয়ে গিয়েছে। ম্যাম, এবার প্লিজ পা নামিয়ে বসুন। অনেক চিৎকার করেছেন, উনি আমাদের অতিথি, প্লিজ একটু স্বাধীনতা বজায় রেখে কথা বলুন। শেষে নুসরাত এক নিমিষে চটে গেল। রাগী কণ্ঠে সৌরভীকে বলল, আর এখানে খাবোই না, এরা আমার মুজার দফা রফা করে দিল। নুসরাত রেস্টুরেন্টের বাহিরে খড়খড়ে আলোর দিকে তাকিয়ে চোখ খিচিয়ে ধূপধাপ পায়ে বের হতে নেবে ধাক্কা খেলো কারোর সাথে। আকস্মিক ধাক্কাটা লাগার কোনো প্রকার প্রতিক্রিয়া না দিয়ে নুসরাত পাশ কাটিয়ে নীরব ভঙ্গিতে চলে যেতে নিবে। পেছন থেকে কেউ অত্যন্ত বিরক্ত নিয়ে বলল, কাউকে ধাক্কা দিলে সরি বলতে হয়, এটুকু ন্যূনতম ম্যানার্স নেই আপনার মধ্যে। নুসরাতের পা থেমে গেল দরজার সামনে। মাথা কাত করে পিছনে তাকাতেই আবারও সেই আগের মতো প্রথমেই চোখাচোখি হলো লম্বা পাপড়ি দিয়ে ঘেরা কালো মনির চোখের সাথে, যেগুলো বিরক্তির আগে বিতৃষ্ণা অন্য কিছুর কারণে জলজল করছে। নুসরাত আবার দেখতেই আরশের বিরক্তিতে মেজাজ চড়া হলো। ঠোঁট কুঁচকে বলল, আপনি? নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাই, অন্য কাউকে আশা করেছিলেন? নুসরাতের কথার মধ্যে অদৃশ্য ব্যগ্রতা আরশ টের পায়। শব্দ করে শ্বাস ফেলে ডান হাত দিয়ে নিজের কপাল ম্যাসাজ করতে করতে বলে, আপনার মতো বেয়াদব মহিলাকে তো মোটেও আশা করছিলাম না। নুসরাত তেরছা চোখে শঠান হয়ে দাঁড়িয়ে থাকা আরশকে অবলোকন করে ঠোঁট টিপে কিছু বলতে নিবে সৌরভী টেনে নিয়ে চলে যায় সামনের দিকে। মোলায়েম কণ্ঠে বলে, বোন, আর ঝগড়া করিস না, এইবার ঝগড়া করলে এই নিয়ে 5 বার আর ঝগড়া করে ফেলবি। নুসরাত কথা বাড়ালো না। তার নিজেরও একঘেয়েমি লাগছে সব কিছু, কোনো কিছু ভাল লাগছে না। ইচ্ছে করছে ছুটে বাড়ি যাওয়ার জন্য। সৌরভী দরজা ঠেলে বাইরে বের হতে নেবে পেছন থেকে আরশ ডেকে উঠল নুসরাতকে, শুনুন। নুসরাত ঘাড় ফিরায় পেছনে। আরশের সাথে আবারও চোখাচোখি হয়। আরশ নিষ্প্রাণ চোখের সামনে তার দিকে তাকিয়ে থাকে। শব্দের কোনো প্রকার হেরফের না করে তীক্ষ্ণতা নিয়ে জানতে চায়, বিবাহিত? আরশের প্রশ্ন নুসরাতের মেজাজে ঘি ঢালার মতো ছিল। কিয়ৎকাল আগে কিছুটা শান্ত হওয়া মেজাজ দপদপিয়ে চড়ে গেল মস্তিষ্কের প্রতিটা নিউরানে। রাগে ফোঁস করতে করতে মুখ দিয়ে যা বেরিয়ে আসলো তাই বলে দিল, তু কন হে বেসাল্লা, তোকে আমি বলতে যাবো কেন আমি বিবাহিত নাকি অবিবাহিত? নুসরাত রাগে হিসিস করে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। চোখে মুখে খুব ফুটে উঠেছে স্পষ্ট। এই লোকের সাথে দেখা হওয়ার পর থেকেই জিজ্ঞেস করতে গেছে বিবাহিত নাকি অবিবাহিত। সে বিবাহিত হলে হবে, এবারটার সমস্যা কি? তাকে বিয়ে করবে নাকি যে এভাবে হাত ধুয়ে পেছনে পড়ে আছে জানার জন্য বিবাহিত নাকি অবিবাহিত? আচ্ছা, আরশকে ধুয়ে দেওয়ার শখ থাকলেও নিজের শখকে অপূর্ণ রেখে বাইরে বের হয়ে আসলো রেস্টুরেন্টের নুসরাত। কিন্তু পরের বার ওই বেটা এসব আজগুবি প্রশ্ন করলে সে একদম ছাড়বে না, এক চুলও না। আরশ পেছন থেকে চেয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। সে স্তব্ধ হতবিম্বল কণ্ঠে মাহাদির কাছে জানতে চাইল, মেয়েটা তুই তোকারি করে গেল? মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, না, তোর সাথে আপনি আজ্ঞা করে গিয়েছে মেয়েটা। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল আরশ। হাতের শিরাগুলো ফুলিয়ে ফেপে উঠল নিমিষেই। দাঁতে দাঁত চেপে কর্মর করে নিজের মনে আওড়ালো, বেয়াদব, এইসব অভদ্র মেয়েদের ধরে ঠিক সময় বাপ চাচা দুটো থাপ্পড় দিলে এরকম বেয়াদব হতো না। অসভ্য, অশালীন ম্যানার্সহীন, আরেকবার সামনে পড়লে থাপড়ে ম্যানার্স শিখাবো। রিঙ্কি পিঙ্কি ঝুমুর আর নেহার মেসেজ ভাসছে ওয়ালপেপারে। ইরহাম হোয়াটসঅ্যাপে ঢুকতেই সর্বপ্রথম মেসেজ দেখলো ঝুমুরের। ঝুমুর লিখেছে, ইরহাম মাই বয়, আমার 10,000 টাকা লাগবে, তুমি কি আমাকে দিতে পারবে? ইরহাম ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হাসে, ঠোঁট টিপে বিড়বিড়ায়, আমি ইরহাম সাহেবের কাছে টাকা চাই এই মেয়ে? নে, তোকে একটা ব্লক দিলাম। এখানেই তোর মতো মুরগির সাথে আমার সম্পর্ক, তুই থাক আমার ব্লক লিস্টে। এবার নেহার ইনবক্সে ঢুকতেই মেসেজ দেখলো, ইরহাম, আমি তোমার সাথে দেখা করতে চাই, কোনো বাহানা নয় কিন্তু। ইরহাম চোখ উল্টে নিল, বিচ্ছিরি হেসে আউড়ায়, ন্যাকার গোষ্ঠী, একটা মানুষ কীভাবে এত ন্যাকা হয়, ছ্যা। মেসেজের রিপ্লাই দিল, আজ বিকাল 3টার সময় ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে আমি আসবো, সময় মতো চলে এসো। রিঙ্কি পিঙ্কি একই মেসেজ করেছে, তারা দেখা করতে চায় ইরহামের সাথে। ইরহাম রিঙ্কিকে রিপ্লাই দিল, রিঙ্কি, তুমি বিকাল 3:40 ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে এসো। পিঙ্কিকে বলল 4টায় আসার জন্য। ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে বিকাল 3টা। নিজাম শিকদার রেখেছেন দুপুরের খাবার খাওয়ার জন্য ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে। সৌরভী বাড়িতে না থাকার জন্য নিজাম শিকদার আজকাল রেস্টুরেন্টেই খাবার খাচ্ছেন। খাবার অর্ডার দিয়ে বসেছিলেন খাবার আসার অপেক্ষায়। আশপাশে নিজের চোখ বুলিয়ে রেস্টুরেন্টের আউটডোর প্লাটগুলো দেখছিলেন।
এর মধ্যে দেখলেন ইরহামকে রেস্টুরেন্টে প্রবেশ করতে। নিজাম শিকদার মুখের বিকৃতি ঘটিয়ে নিজের টেবিলের দিকে চোখ ফিরিয়ে নিয়ে আসলেন। সৈয়দ বাড়ির মধ্যে এই ছেলে তার ওই বেটা ছেলে বন্ধু, আর মিচকে শয়তানের মতো হাসি হাসি মুখ বানিয়ে ঘুরে এদের সাথে আরেকটা জিন, এই 3 নমুনাকে তার মোটেও পছন্দ না। এর মধ্যে ইরহাম এসে বলল নিজাম শিকদারের ঠিক বিপরীত সিটে। সে খেয়াল করেন রেস্টুরেন্টে বসে থাকা নিজাম শিকদারকে। নিজাম শিকদার মেনু কার্ড দিয়ে নিজের মুখ একপাশে ঠেকে নিলেন। এই ছাগলটার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার। এর হাসি দেখলে তার গা পিত্তি জ্বলে যায়। কীরকম বদমাশ ছেলেদের মতো হাসে। তাই ইরহামের সাথে কোনো বাক্যালাপ না করার জন্য মেনু কার্ড দিয়ে মুখ ঢাকলেন, কিন্তু ঠিকই চোরা চোখে চেয়ে রইলেন ইরহামের দিকে। সন্তর্পণে নজর রাখলেন বিপরীত সিটে। অর্ডার দেওয়া খাবারগুলো আসতেই ধীরে ধীরে খাওয়া শুরু করলেন নিজাম শিকদার। খাবার মুখে পুরো অপর দিকে তাকাতেই মুখ থেকে বের হয়ে আসলো ছিটকে খাবারের দলাম। এক হাতে নিজের চোখ ঢেকে নিলেন, দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বিড়বিড়ালেন, খারাপ যুগ, আজকালকার ছেলে মেয়েগুলো উচ্ছনে গিয়েছে, আর এই ছেলে আর ওই মেয়ে তো উচ্ছনে যাওয়ার উপরেরটা পার করে ফেলেছে। খাবার খাওয়া শেষ হওয়ার পর সময় দেখলেন 3টা 30 মিনিট। মুখ টিস্যু দিয়ে মুছে নিয়ে বিপরীত চোখ বুলাতেই দেখলেন মেয়েটা চলে যাচ্ছে। সুস্থির নিঃশ্বাস ফেলে নিজেও বাড়ি যাওয়ার জন্য বিল পে করে রওনা হবেন, এমন সময় দেখলেন ইরহাম আবারও হেসে হেসে এগিয়ে গিয়ে আরও একটা মেয়েকে জড়িয়ে ধরেছে। ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। মেয়েটার কোমর জড়িয়ে এসে সিটে বসে পড়ল। নিজাম শিকদার আখি যুগল প্রশস্ত হলো। নিচু স্বরে রেস্টুরেন্টে স্টাফকে ডেকে আরও 1 কাপ কফি অর্ডার দিলেন। ধীরে ধীরে কফি খেতে খেতে ইরহামের সকল কাণ্ডকারখানা লক্ষ্য করতে লাগলেন। 30 মিনিট অতিবাহিত হওয়ার পর এই মেয়েও চলে গেল। এবার আসলো আরও একটা মেয়ে। নিজাম শিকদারের চোখ এবার অক্ষিকোটরের বাহিরে বের হয়ে আসলো। নির্বাক চোখে চেয়ে রইলেন ভদ্রলোক। এই মেয়েটা ঠিক 30 মিনিট পর চলে গেল। এরপর লম্বা দেখতে আরও একটা মেয়ে এসে উপস্থিত হলো রেস্টুরেন্টে। একইভাবে সেই মেয়ের সাথে ঘষাঘষি ডলাডলি করলো ইরহাম। নিজাম শিকদারের এবার চেতনা হারানোর জোগাড়। এই মেয়েটা 4টা 30 মিনিটে চলে গেল। নিজাম শিকদারের হঠাৎ টনক নড়ল। ইরহামের এসব কাণ্ডকারখানা ভিডিও করার কথা তিনি ভুলে গেছেন। আজ এই ব্যাটার এসব ভিডিও করে রাখলে এর বড় চাচাকে দেখানো যেত। নিজাম শিকদার নিজের বোকামিতে দীর্ঘশ্বাস ফেললেন। রেস্টুরেন্টের বিল পে করে বের হতে হতে প্রশংসা করলেন ইশরাতের। এই মেয়ে ছাড়া সৈয়দ বাড়ির আর একটা বাচ্চা ভালো হয়নি। সাথে নিজের তারিফ করলেন এত ভালো একটা মেয়েকে পছন্দ করার জন্য। নিজাম শিকদার, তোমার পছন্দের তারিফ করতে হয়। এই বেটা ইরহাম, পিচ্চি শয়তান, আর ওই বেটি নুসরাত, এই 3 বাচ্চা একটা নমুনা সৈয়দ বাড়ির। অস্তমিত রবির আলো পশ্চিম আকাশে লাল আভা সৃষ্টি করেছে। পৃথিবী তার দীপ্তিতে লাল রঙে রঙিন হয়ে আছে। পার্কের একপাশের ছোট ছোট ঝোপের আড়ালে লুকিয়ে আছেন সুফি খাতুন আর নাসির সাহেব। নাসির সাহেব বুঝলেন না এই ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকার মানেটা কি। তারা তো দেখতে আসছে পাত্রকে। পাত্র কি এই ঝোপঝাড়ের আড়ালে তাদের সাথে দেখা করতে আসবে? নাসির সাহেবের চিন্তায় ব্যাঘাত ঘটলেও সুচারু কিছু কামড় উপায় উপলব্ধি করে। কামড় মারা জায়গায় জ্বলন অনুভব হতেই হাত দ্বারা পায়ে আঙুল বোলালেন। তারপর হাতের মধ্যে মশার কামড় অনুভূত হতেই ঠাস করে নিজের হাতের উপর থাপ্পড় মারলেন। চোখ মুখ খিচে বসে রইলেন। তথাকথিত সুফি খাতুনের কথা অনুসারে সেই হ্যান্ডসাম, জিম করা বডি, উঁচু লম্বা, কম বয়সী এবং ধনী ব্যক্তির অপেক্ষায়। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 5টা 30 মিনিটে ছেলেকে এসে উপস্থিত হলো। সুফি খাতুন নিচু স্বরে বললেন, ছেলে এসে গিয়েছে। নাসির সাহেব আশেপাশে চোখ বোলালেন ছেলেকে দেখার জন্য। কোথাও কোনো ছেলে তার দৃষ্টি সীমানায় না পড়ায় অবাক কণ্ঠে জানতে চাইলেন, কোথায় পাত্র? ফুপি, কোথায় ছেলে? আরে তুই ছেলে দেখতে পাচ্ছিস না? ওই যে সামনের বেঞ্চে বসে আসছে। সুফি খাতুন ফিসফিস করে নাসির সাহেবের কানের কাছে বললেন। নাসির সাহেব বুঝতে পারলেন না সুফি খাতুনের এত ফিসফিস করে কথা বলার মানে। সেদিকে মাথা নামিয়ে আবার ছেলে খুঁজতে ব্যস্ত হলেন নাসির সাহেব। সামনের বেঞ্চে সুফি খাতুনের কথা অনুসারে কোনো ছেলে বসা দেখলেন না। তাই আবারও জানতে চাইলেন, ফুপি, কোথায় ছেলে? একটু হাত দিয়ে তাক করে দেখাও। সুফি খাতুন সামনে বরাবর হাত তুলে নিয়ে বেঞ্চে বসা লোক দেখিয়ে বললেন, ওই যে দেখ পাত্র, বল ইশরাতের সাথে দারুণ মানাবে না? নাসির সাহেব পাত্রকে দেখে মুখ হা করে নিলেন, যেখানে অনায়াসে এক ঝাঁক মশা ঢুকে যেতে পারে। সুফি খাতুন প্রশস্ত হেসে চেঁচিয়ে বললেন, দেখ নাসির, আমি বলছিলাম না তোর মুখ হা হয়ে যাবে? এত হ্যান্ডসাম ছেলে দেখে কেমন লাগছে ছেলেকে তোর কাছে? নাসির সাহেব একটা কথার উত্তর না দিয়ে হতবিম্বল কণ্ঠে জানতে চান সুফি খাতুনের কাছে, এই ছেলে? সুফি খাতুন উপর নিচ মাথা নাড়ালেন হ্যাঁ ভঙ্গিতে। নাসির সাহেব আবারও জানতে চাই, এই তোমার কম বয়সী ছেলে? এবার সুফি খাতুন উৎকণ্ঠিত চেহারা নিয়ে খুশিতে ঢলনামা কণ্ঠে বললেন, হ্যাঁ। নাসির সাহেব মেজাজ ধীরে ধীরে চড়তে শুরু করলো। ভেতরে ভেতরে রাগে ফুসফুস করে উঠলেন। তবুও উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞেস করলেন, এই বয়স্ক লোককে তোমার কাছে ছেলে মনে হচ্ছে ফুপি? সুফি খাতুন খুঁজে পেলেন না নাসিরের চ্যাট করে ওঠার মানে কি। ছেলেটার তো বয়স কম, সামনের 2টা দাঁত পড়ে গেলেও তো লোকটাকে দেখতে কত মায়াবী লাগে, একদম সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো। তাই নিজের মনের ভাব মুখে প্রকাশ করে বললেন, বয়স তো বেশি না নাসির, বড়জোর 80 বা 81 হবে।
এ আর এমন কি বয়স, উনি তো ছেলেই, তুই চাইলে বাচ্চা ছেলের বলতেই পারিস। কথা শেষ করে নাসির সাহেবের দিকে হাসি হাসি মুখ করে চেয়ে জিজ্ঞেস করলেন, ইশরাতের সাথে দারুণ মানাবে না? সুফি খাতুন নির্বিকার কণ্ঠে বলা কথা শুনে নাসির সাহেব নিজের মুখের ভাষা হারিয়ে ফেললেন। এটা নাকি কোনো বয়স না, তার 21 বছরের মেয়েটার জন্য নাকি একজন 80 বছরের লোক পছন্দ করেছেন। তার মেয়ের সাথে কি এই লোকটার যায়? সুফি খাতুন নাসির সাহেবকে কথা বলতে না দেখে বিকলিত কণ্ঠে বললেন, তোর পছন্দ হয়েছে নাসির? তাহলে সব কিছু কথাবার্তা বলে সামনে আগাই। কথা শেষ হওয়ার আগেই ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলেন নাসির সাহেব। তারপর ধূপধাপ শব্দ তুলে রাগে হিসিস করতে করতে এক মুহূর্ত বিলম্ব না করে বের হয়ে গেলেন পার্ক থেকে। সুফি খাতুন নাসিরের আকস্মিক ডাক করে চলে যাওয়া দেখে বোকা বনে গেলেন। তাই তিনিও ঝোপের আড়াল থেকে বের হয়ে নাসির বলে তার পিছু ছুটতে গেলেন। নাসির সাহেব সুফি খাতুনের এত পিছু ডাকের কোনো উত্তর দিলেন না, ফায়ার হয়ে চলে গেলেন নিজ বাড়ির উদ্দেশ্যে। দূর বেঁচে বসে থাকা নিজাম শিকদার লক্ষ্য করলেন আর চোখে ঝোপের ভিতর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে নাসির সাহেবের পেছন পেছন যাওয়া সুফি খাতুনকে। ঝোপের আড়ালে লুকিয়ে ফুপিয়ার ভাতিজা কী করছিলেন তার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হলেন। এই বাড়ি যেমন অদ্ভুত, এই বাড়ির মানুষগুলো তার থেকে বেশি অদ্ভুত।